ধীরে ধীরে সরছে হিমালয়ের নিচে থাকা টেকটনিক প্লেট। ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের আশঙ্কা, মারাত্মক ঝুঁকিতে রাজধানী ঢাকা। সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া ডক্টর ইউনূসের সঙ্গে একান্ত সাক্ষাৎ। নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। পানির দামেও বিক্রি হচ্ছে না আলু। হিমাগারে পড়ে আছে হাজার হাজার বস্তা। আলুর বহুমাত্রিক ব্যবহারের তাগিদ। বিদেশে আলু রপ্তানির বাজার খুঁজতে হবে নতুন, এবং আরো বেশি পরিমাণে কিভাবে আলু রপ্তানি করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। গাজীপুরে সংরক্ষিত বনভূমিতে কারখানা, রিসোর্ট, কটেজ, ফার্ম নির্মাণের হিড়িক। 14,500 দখলদারির তালিকা। বন আইন সংস্কারের দাবি। এবং দালালের দৌরাত্মে নরসিংদীর জনশক্তি অফিসে সেবা পাওয়াই দায়। ঢোকার পর থেকে শেষ পর্যন্ত গুনতে হয় বাড়তি অর্থ। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি লাইবা জান্নাত এবং আমি আরিফুল ইসলাম সাহাব। ধীরে ধীরে সরে যাচ্ছে হিমালয়ের নিচে থাকা টেকটনিক প্লেট। টাইমস অফ ইন্ডিয়ার এমন প্রতিবেদনের একদিন পর 5.7 মাত্রার ভূমিকম্পের কবলে পড়ল বাংলাদেশ। এই আশঙ্কা সত্য হলে অদূর ভবিষ্যতে আরও তীব্র ভূমিকম্পের কবলে পড়তে পারে বাংলাদেশ। কারণ 3টি আলাদা প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূতাত্ত্বিকভাবে জটিল এক অঞ্চলে অবস্থান বাংলাদেশের। এর মধ্যে মারাত্মক ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। সতীশ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। কোথাও কোনো ভূমিকম্প আঘাত হানলে সবার আগে আলোচনায় আসে টেকটনিক প্লেট। এটি মূলত পৃথিবীর ভূত্বকের কঠিন স্তর, যা বিভিন্ন খণ্ডে ভাগ করা এবং ভাসমান অবস্থায় থাকে। এই প্লেটগুলো নড়াচড়া করলে এবং একে অপরের সঙ্গে মিলিত হলে সৃষ্টি হয় পর্বতমালা ও মালভূমি। ঘটে ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা। পৃথিবীতে এরকম বড় প্লেটের সংখ্যা 7। এছাড়াও আছে অসংখ্য ছোট আকারের সাবপ্লেট। বিশ্বের 5টি দেশের সীমানা ঘিরে আছে হিমালয় পর্বতমালা। বিজ্ঞানীরা বলেন, ভারতীয় ও ইউরেশীয় প্লেটের সংঘর্ষেই উত্থান ঘটেছে হিমালয়ের। হিমালয় তিব্বত পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলে পরিণত হওয়ার একটি বড় কারণও দুটি বৃহৎ প্লেটের সংঘর্ষ এবং প্লেট ভাঙার প্রবণতা। গেল বৃহস্পতিবার এসব নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া, যেখানে বলা হচ্ছে, সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ভারতীয় টেকটনিক প্লেটের নিচের অংশটি ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে এবং ঢুকে যাচ্ছে পৃথিবীর অভ্যন্তরের একটি স্তরে, যাকে বলা হয় ম্যান্টল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হচ্ছে, ভারতীয় প্লেট ফেটে যাওয়া ভূত্বকে বাড়তি চাপ তৈরি করতে পারে, যা ভূমিকম্পের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেবে। Scientists are saying that they have found some evidence of this tear. They've studied earthquake waves and they found that the Indian plate is tearing under Tibet. Quick point to be noted, the study is yet to be peer-reviewed. এই প্রতিবেদন প্রকাশের একদিন পরই 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পর কবলে পড়েছে বাংলাদেশ। রাজধানীর একেবারে কাছে উৎপত্তি হওয়া এই কম্পনের জেরে প্রাসঙ্গিক হয়ে উঠেছে টেকটনিক প্লেট প্রসঙ্গ। বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূতাত্ত্বিক অঞ্চলের একটি হিসেবে বিবেচনা করেন বিশেষজ্ঞরা। ভারত, ইউরেশিয়া ও বার্মা, মোট 3টি দৈত্যাকৃতির টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। এখন ভারতীয় প্লেট যদি উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকে এবং ধীরে ধীরে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষ ঘটায়, তাহলে পার্শ্ববর্তী দেশ হিসেবে মারাত্মক ভূমিকম্প ঝুঁকিতে পড়বে বাংলাদেশ। গেল মার্চে প্রতিবেশী দেশ মিয়ানমারে পরপর 6টি ভূকম্পনের পরই এ নিয়ে নানা ধরনের সংবাদ ও গবেষণা প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। তবে ভারতের প্লেট সরে গেলে পার্শ্ববর্তী এলাকায় কি প্রভাব পড়বে তা বিস্তারিতভাবে জানতে প্রয়োজন আরও তথ্য ও গবেষণার। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আগামী নির্বাচন দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও ভোট সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সর্বাত্মক সহযোগিতার প্রত্যাশাও করেন ডক্টর ইউনূস। এদিকে সশস্ত্র বাহিনী দিবসের বৈকালিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ। আরও জানাচ্ছেন শাহাদাত অভ্র।
অদম্য স্পৃহা ও বীরত্বের প্রতীক। মুক্তিযুদ্ধের বীর গাথা থেকে শুরু করে শান্তিরক্ষা মিশন কিংবা দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখে চলেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। তাদের স্মরণে পালিত হলো সশস্ত্র বাহিনী দিবস। অনুষ্ঠানে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও যোগ দেন দেশের বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও। শুক্রবার বিকেলে 4টার পর সেনাকুঞ্জে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন দেশ গঠনে 3 বাহিনীর ভূমিকার কথা। বলেন আসন্ন নির্বাচন মাইলফলক হয়ে থাকবে। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি, এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করতে গিয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের কথাও তুলে ধরেন তিনি। প্রতিটি দুর্যোগে এই বাহিনী বাংলাদেশের মানুষের পাশে থেকেছে বলে জানান প্রধান উপদেষ্টা। মুক্তিকামী সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা জীবনের পরোয়া না করে, পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তারাই এদেশের আপামর জনসাধারণকে সাহস জুগিয়েছেন। মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে এনেছেন। জুলাই গণঅভ্যুত্থান ও চলমান সংস্কারে সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বিকেলে সেনাকুঞ্জের মাঠে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় তারা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সেনাকুঞ্জের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন বেগম জিয়া। দেশের নানা সংকট ও দুর্যোগে যেভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা এগিয়ে এসেছিল, আগামী নির্বাচনেও সেভাবেই এই সশস্ত্র বাহিনীর সদস্যরা এগিয়ে আসবে এবং মহান দায়িত্ব পালন করবে বলেও আশা করেছে প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনী দিবসে তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেছে আগামী নির্বাচনের জন্য। শাহাদাত অভ্র, এখন সেনাকুঞ্জ, ঢাকা। আলু যেন বিক্রি হচ্ছে পানির দামে। চাহিদার তুলনায় উদ্বৃত্ত আলু নিয়ে বিপাকে চাষিরা। হিমাগার থেকে আলু খালাসের শেষ সময়ে এসেও পড়ে আছে হাজার হাজার বস্তা আলু। এমন বাস্তবতায় কৃষি অধিদপ্তরের শঙ্কা, আগামী মৌসুমে আলু চাষে বিমুখ হতে পারেন কৃষক। আর কৃষি অর্থনীতিবিদরা বলছেন আলুর বহুমাত্রিক ব্যবহার বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে রপ্তানিও। মুন্সিগঞ্জ ঘুরে এসে আরও জানাচ্ছেন সাজিদ আরাফাত। দীর্ঘদিন ধরেই আলু চাষে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। পুষ্টির চাহিদা মিটিয়ে দেশের বাজারকেও বড় করেছে আলু। নিঃসন্দেহে এটি খুশির খবর। তবে মৌসুম শেষে সেই খুশি কতটা ধরে রাখতে পারেন দেশের প্রান্তিক চাষিরা? চলতি মৌসুমে চাহিদার সাথে পাল্লা দিয়ে বেড়েছে আলুর উৎপাদন, আর তাতেই যেন কপাল পুড়েছে চাষির। ন্যায্য দাম পেতে নাভিশ্বাস তাদের। এমন বাস্তবতায় আলু উৎপাদনে নামকরা মুন্সিগঞ্জের চালচিত্র দেখতে চাই। চাষিরা জানালেন রাজ্যের হতাশার কথা। জেলার সিরাজদি খানের শফিউদ্দিন মোড়ল 10 বিঘা জমিতে আলু চাষ করে এবার লোকসান গুনছেন। হিমাগারের ভাড়া মিটিয়ে 50 কেজির আলুর বস্তা বিক্রি করছেন মাত্র 200 থেকে 300 টাকায়। তাতে কেজিতে আলুর দাম পাচ্ছেন 4 থেকে 6 টাকা। খুচরা বাজারে যে আলু বিক্রি হচ্ছে 15 থেকে 25 টাকায়। এই হলো আলুর বাজারের হাল হকিকত। আলু মানে কোলেস্ট্রল রয়ে গেছে, সব বিক্রি হয় নাই। ফলন যদি বেশি হইয়া থাকে সেটা তো আর মানে ডবল হয় নাই। আর যেই পরিমাণে মানে হয়েছে আলু হয়েছে সেই পরিমাণে তো দাম হইল না। তার মতো অনেকেই ঋণ নিয়ে আলু চাষ করে দিশেহারা। লোকসানে পড়া চাষিদের অভিযোগ, সরকার নির্ধারিত কেজি প্রতি 22 টাকা দরে আলু কোথাও বিক্রি হচ্ছে না। হয়তো আমরা কারো থেকে কর্জ করে আনছি, আর নয়তো জিনিস স্বর্ণের দোকানে লাগাইয়া আনছি, আইনা সেই জিনিস লাগাইয়া এই গৃহস্থলী করছি।
কিন্তু এখন আমাকে যে অবস্থা দাদা, 100 বস্তা আলু বেচলে 10,000 টাকা পাইতেছি। আগামী বছর বন্ধু আর অর্ধেক 15 বাকি অর্ধেক বাকি টাকা নাই। সারা দেশে আলু সংরক্ষণের 3 শতাধিক হিমাগারের প্রায় 61টি রয়েছে এই জেলায়। এসব হিমাগারে কি পরিমাণ আলু রয়েছে সেটি জানতে চাই। 30 নভেম্বরের মধ্যে পুরনো আলু বের করার সময়সীমা থাকলেও শেষ সময়েও পড়ে আছে হাজার হাজার বস্তা আলু। গেল বছর ঠিক এই সময়ে যে আলু কেজি প্রতি বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা, সেটি নেমেছে 15 থেকে 20 টাকায়, ক্ষেত্রবিশেষে আরও কম। এমন বাস্তবতায় হিমাগার কর্তৃপক্ষ বলছে, হিমাগারে সংরক্ষিত যে আলু রয়েছে সেটি বের করতে সংশয়ে আছেন আলু চাষি এবং ব্যবসায়ীরা। বিক্রি না হওয়া আলু নিয়ে এখানকার ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ। হিমাগার ও পরিবহন ভাড়া মিটিয়ে উৎপাদন খরচ না ওঠায় সরকারি প্রণোদনার দাবি তাদের। স্টোরে ভাড়া দিয়া আমি সালাড টাকা আমরা পাইতেছি, বদলি আলু ডাইনা যে স্টোর রাখতেছি সেই টাকা আমরা পাই না। হিমাগার কর্তৃপক্ষ বলছে, চুক্তি মেনে সময় মতো আলু খালাস না হলে সব পক্ষকেই টানতে হবে লোকসান। আলু আমাদের এক এক বস্তায় কস্টিং পড়ছে 1200 টাকা, তো সেই আলু আমরা বিক্রি করতেছি 400 টাকা। কারণ আমারও গত বছর 20,000 খালি ছিল। এরকম সব কোল্ড স্টোর, বিভিন্ন কোল্ড স্টোর ভরা যাইয়া যেগুলা ওভার ছিল জমিতে রাখছে, বাড়িতে রাখছে, ওই আলুগুলো পচে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দেশে বছরে আলুর চাহিদা প্রায় 80 থেকে 90 লাখ টন। তবে গেল অর্থবছরে উৎপাদন ছাড়িয়েছে 1 কোটি 20 লাখ টনের বেশি। আর 2023-24 অর্থবছরে আলু উৎপাদন হয়েছিল 1 কোটি 6 লাখ টন। গত মৌসুমে মুন্সিগঞ্জে প্রায় 35,000 হেক্টর আবাদি জমিতে আলু উৎপাদন হয়েছে 10 লাখ টনের বেশি, যদিও ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা তাদের। সরকার যদি আলু কিনতো, যে ঘোষণা দিয়েছিল, আলু যদি কেনা হতো তাহলে কৃষকরা একটু হলেও বেনিফিটেড হতো। এটা ছাড়াও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে আলু চাষিদের জন্য যদি বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা যেত, সেক্ষেত্রেও কৃষকরা কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে পারত। আলুর রপ্তানির প্রক্রিয়াও খুব একটা সুখকর নয়। উৎপাদিত আলুর মাত্র 1% মতো বিদেশে যায়। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, আলুর বহুমাত্রিক ব্যবহারে পিছিয়ে বাংলাদেশ। বিদেশে আলুর রপ্তানির বাজার খুঁজতে হবে নতুন, এবং আরো বেশি পরিমাণে কিভাবে আলু রপ্তানি করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। আর বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল ইউজ বাংলাদেশে আলুর, সেটাকে উৎসাহিত করতে হবে। এবং সেটা যদি করা যায়, আলুর উৎপাদন যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। শুধু সবজি হিসেবে সীমাবদ্ধ নয়, বরং রপ্তানি ব্যবস্থাপনা সহজ করা ও চাহিদা অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা গেলে লোকসানের আশঙ্কা থেকে বেরিয়ে এসে চাঙ্গা হবেন দেশের প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ীরা। সাজিদ আরাফাত, এখন মুন্সিগঞ্জ। অবৈধ দখলে ধীরে ধীরে কমে যাচ্ছে গাজীপুর জেলার সংরক্ষিত বনভূমি। কলকারখানা, রিসোর্ট, কটেজ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণের মাধ্যমে বেদখল 6,000 একরেরও বেশি। এই ঘটনাকে উদ্বেগজনক বলছেন পরিবেশবিদরা। বন অধিদপ্তর বলছে, বছরে কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও প্রভাবশালীদের কারণে ঠেকানো যাচ্ছে না দখল। তবে স্থানীয়রা জানান, সর্ষের ভেতরেই রয়েছে ভূত। জামাল খানের তোলা ছবিতে জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদন। দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ জেলা গাজীপুর, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 8,000-এরও বেশি মানুষের বসবাস। শিল্প ঘন এই এলাকায় রয়েছে সংরক্ষিত বনভূমিও। দেশের মূল বনের আয়তন 63,63,000 একরের বেশি। এর মধ্যে গাজীপুর জেলায় বনভূমি আছে 65,000 একর। পরিবেশগত সমীক্ষা বলছে, বিগত সময়ে জেলায় বনভূমির পরিমাণ কমেছে অন্তত 11 থেকে 14%। অথচ এ জেলাতেই অবস্থিত অক্সিজেনের ভাণ্ডার খ্যাত ভাওয়াল জাতীয় উদ্যানের মতো গুরুত্বপূর্ণ বন। তারপরও কেন কমছে বনভূমি? ফ্যাক্টরি যখন মালিকরা এসে জায়গা কিনছে, বৈধ জায়গা কিনছে, মনে করেন 5 বিঘা, লগে 2 বিঘা খাসো কিনা এটা বেড়া দিয়ে তারা দখল করে করতেছে। এই জায়গাটাই ছিল বন, যেটা আছে না, এটা একসময় বন ছিল। খোঁজ নিয়ে জানা গেছে 14,555 জন ব্যক্তির নাম কোনো না কোনোভাবে বন জবরদখলকারীর তালিকায় রয়েছে, যারা বন বিভাগের জমি দখল করে স্থাপনা গড়ে তুলছেন। আচ্ছা,
কোনো চ্যানেলের অনুমতি ছাড়া করতে হয়। ক্যামেরা চালু আছে। ক্যামেরা অফ করলাম, ক্যামেরা অনুমতি ছাড়া। হ্যাঁ অনুমতি নেন, আমরা এখন দাঁড়াই। না আমি আলাপ করছি আর সাথে। বন বিভাগ সহ সরকারি বিভিন্ন নথি ঘেঁটে দেখা যায় বন বিভাগের প্রায় ৬৫ একর জমি জবরদখল করে ৩৫টি শিল্প প্রতিষ্ঠান কলকারখানা নির্মাণ করেছে। রিসোর্ট, কটেজ, কৃষি ফার্মের নামে ১৩৫৮টি ছোট প্রতিষ্ঠান দখল নিয়েছে ৭৬৫ একর জমি। ব্যক্তি পর্যায়ে ঘরবাড়ি জবরদখলকারীর সংখ্যাও কম নয়। ১০,২০০ বাসিন্দা দখলে রেখেছেন ৪,৬২৬ একরের বেশি বনের জায়গা। আর বাগান, কৃষিজমির নামে ১০৩ ব্যক্তি নিয়ন্ত্রণে রেখেছে ১০৭ একর ভূমি। একটা প্রতিষ্ঠানে আছে বড়, এটা হলো শিশু বললে আমার জমি হলো ১৮ একর, সম্পূর্ণটাই বনে। নথিপত্রের এসব তথ্য নিশ্চিত হওয়া গেল অভিযোগ ওঠা কয়েকটি প্রতিষ্ঠানে গিয়ে। এ নিয়ে সবাই মুখ না খুললেও কয়েকজন স্বীকার করছেন জমি দখলের বিষয়টি। তবে কিছু জমি তাদের কেনা বলে দাবি করেন তারা। অল্প কত 7% না 8% জায়গার কথা বলছিল, পরে তারা এসে এটা তো সমঝোত হয়েছে। ঠিক আছে, স্যারেরা আসুক, পরে আসতে পারে। পরে আসতে আমরা ম্যানেজার সাহেবের নাম্বারটা একটু দিলাম, ওনার সাথে কথা বলি। নাম্বারটা দিতে হলে তো কথা বলতে অসুবিধা না, নাম্বার দিতে অনুমতি না। এদিকে প্রধান বন সংরক্ষক জানান, শত বাধার পরেও বেদখল হওয়া বনভূমি পুনরুদ্ধারে কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। যৌথ বাহিনীর সমন্বয়েও চলছে কাজ। গাজীপুরের বনভূমি জবরদখল হচ্ছে এবং জবরদখল রক্ষা করার জন্য কিন্তু আমাদের বনকর্মী যারা আছে তারা কিন্তু অ্যাসল্ট হচ্ছে, তারা কিন্তু আহত হচ্ছে, হসপিটালে ভর্তি হচ্ছে। বিভিন্ন স্থানীয় প্রশাসন, পুলিশ, যৌথ বাহিনীর সহায়তায় আমরা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্টের বনভূমি গাজীপুর থেকে আমরা পুনরুদ্ধার করে সেখানে আবার আমরা পুনর্বনায়ন করেছি। পরিবেশবাদী সংগঠন বেলার প্রধান নির্বাহী বলেন, দখল রোধে পুরাতন বন আইনে সংস্কার করা জরুরি। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, রিসোর্ট, ফার্ম, বাসা বাড়ি, বাণিজ্যিক স্থাপনা নির্মাণের মাধ্যমে প্রায় ৭,৪৫০ একর বনভূমি এ পর্যন্ত বেদখল হয়ে গেছে। আইন সংস্কারের কাজ চলছে। আমরা চাই যে দ্রুত এই অতি পুরাতন বন আইনটা হালনাগাদ করে যুগোপযোগী করা উচিত। গাজীপুরের বিস্তীর্ণ বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় ঢাকা বিভাগের আওতায় ৬টি রেঞ্জ অফিসের নিয়ন্ত্রণাধীন ২৭টি বিট অফিস রয়েছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। নরসিংদী জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সবখানেই দালাল ও বহিরাগতদের দৌরাত্ম্য। ভুক্তভোগীরা বলছেন, অফিসে প্রবেশ করার আগেই নিচে কয়েক ধাপে দালালের মুখোমুখি হতে হয়। দালালদের জন্য বাড়তি অর্থ যাচ্ছে সেবাগ্রহীতাদের। কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের প্রতিবেদন। বিদেশগামী কর্মীদের সেবা দেওয়ার কথা থাকলেও নরসিংদীর কর্মসংস্থান ও জনশক্তি অফিসে দিনভর থাকে বহিরাগতদের দখলে। পরিচয় গোপন করে ভবনে প্রবেশ করতেই সিঁড়িতে দেখা গেল এক দালাল। এক সেবা প্রত্যাশীকে সে নিয়ে যাচ্ছে কক্ষের বাইরে। মূল কক্ষের ভেতরের অফিসের উপর রাখা ফাইলপত্র ঘাটাঘাটি চলছে অবাধে। এখানে কে কোন উদ্দেশ্যে এসেছেন বোঝার উপায় নেই। বিশৃঙ্খল অবস্থার মধ্যে এই খোলা টেবিলের দায়িত্বে তাৎক্ষণিক কাউকেই খুঁজে পাওয়া যায়নি। দক্ষ অভিবাসন ব্যবস্থাপনা এবং কর্মী কল্যাণ নিশ্চিত করার মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠীর জন্য দেশের বাইরে কর্মসংস্থান তৈরি করাই জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মূল লক্ষ্য। প্রতি মাসে এখান থেকে ২,০০০-এরও বেশি তালিকাভুক্ত সেবা প্রত্যাশী সেবা নিয়ে থাকেন। দালালদের হাত ধরে বাড়তি অর্থ যাচ্ছে সেবাগ্রহীতার পকেট থেকে। ভুক্তভোগীরা বলছেন, অফিসে প্রবেশ করার আগেই নিচে কয়েক ধাপে দালালের মুখোমুখি হতে হয়। টাকা দিলে কাজও হয় দ্রুত। খুদ অফিসের কর্মচারীও স্বীকার করেছেন দালালের উৎপাতের কথা। এখানে দালাল আসি মনে করেন বিভিন্ন লোকজনের বিভিন্ন হয়রানি করে, ওই নিচের থেকেই এদেরকে ধরে। এই কয় যে আমি এটা করে দেবো, ওটা করে দেবো, এই টাকা নেবো, এই টাকা নেবো, তোমার এটা করা লাগবে, ওটা করা লাগবে, বিভিন্নভাবে বোঝায়া ওদেরকে ওরা বিপদে ফেলায়। তো হ্যাঁ, ওদের আনাগোনা আছে, ওনা মনে করেন বিভিন্নভাবে চেষ্টা করে লোক ধরার জন্য। দালালের রান্না উপরে নাই, নিচতলায় আটকাইলে ভাই এই কাজটা করে দিই, এই কাজটা করে দিই। 400 টাকা নিয়েছে, 400 টাকা নেওয়ার পর আমার কাগজটা দিয়েছে, যে এই কাগজটা আজ আমার করে দিয়েছে।
টাকা দিলে কাজ দ্রুত হয় এই কথার উপর ভর করলে অনুমান করা যায় অফিসের ভেতরের কর্মকর্তা এবং কর্মচারীরাও এর সাথে জড়িত। তবে এই ঘটনার সত্যতা কতটুকু জানতে চাইলে এখানকার কর্মকর্তা পুরো বিষয়টিকেই অস্বীকার করেন, দাঁড় করান ভিন্ন ব্যাখ্যা। এখানে কোনো দালাল, আমার উপস্থিতিতে কেউ কোনো দালালের ভিতরে ঢুকছে, এটা আমি বিশ্বাস করি না যে আমার এখানে কোনো দালাল ঢোকার সৎ সাহস দেখায়। এখন যারা আসেন বিভিন্ন পরিচয়ে আসেন, যখন বুঝি যে এটা তার উদ্দেশ্য অন্য, আমি বললাম যে প্লিজ দয়া করে এখান থেকে বের হন। আপনার যদি সেবার সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কথা বলেন, আদারওয়াইজ এখান থেকে যান। সরকারি সেবাকে দালাল ও হয়রানিমুক্ত করার দাবি সেবাগ্রহীতাদের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। দীর্ঘ 7 বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জের 21 কিলোমিটার সড়ক বর্ধিতকরণের কাজ। 2018 সালে শুরু হওয়া এই প্রকল্পের কাজ 2020 সালে শেষ করার কথা থাকলেও দফায় দফায় বেড়েছে মেয়াদ। ফলে 264 কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 332 কোটি টাকায়। অসমাপ্ত কাজের কারণে বাড়ছে যানজটের ভোগান্তি, ঘটছে দুর্ঘটনাও। সড়ক ও জনপথ বিভাগ বলছে জমি অধিগ্রহণ জটিলতায় এই দীর্ঘসূত্রিতা। রিফাত রহমানের প্রতিবেদন এবং ছবি তুলেছেন ইমরান শেখ। সিরাজগঞ্জ শহরের সাথে আঞ্চলিক ও দূরপাল্লার যানবাহন চলাচল সহজ করতে সয়দাবাদ থেকে নলকা পর্যন্ত সড়ক বর্ধিতকরণের প্রকল্প হাতে নেয় সরকার। 2018 সালের এপ্রিলে 21 কিলোমিটার সড়কের 6.5 কিলোমিটার 4 লেনে উন্নতিকরণ ও বাকি অংশ 2 লেনে প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যাতে ব্যয় ধরা হয় 264 কোটি টাকা। 2018 সালে শুরু হওয়া এই কাজ 2020 সালের ডিসেম্বরে শেষ করার কথা থাকলেও দফায় দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। সেই সাথে প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 332 কোটি টাকায়। এরপর দীর্ঘ 7 বছর পার হলেও এখনও শেষ হয়নি এই প্রকল্পের কাজ। সড়কের অসমাপ্ত অংশগুলোতে প্রায়ই লেগে থাকছে যানজট, মাঝে মধ্যেই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। আমরা চরম ভোগান্তির শিকার। এইটা প্রতিনিয়তই আমাদের তো ভোগান্তি হয়ই, মাঝে মাঝে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে। শহরের ভিতরে কোনো যানজট থাকবে না, গাড়িঘর সচলভাবে পারাপার হবে, এটাই তো মূলত উদ্যোগ। কিন্তু কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু কিছু জায়গায় কাজ হয় নাই। আমাদের প্রচুর কষ্ট হয় যখন আপনারা এই 4 লাইন কিছু কিছু জায়গায় বাকি আছে আর কিছু কিছু জায়গায় করছে। আন্তরিকতার সাথে কাজটা যদি দেখতো তাহলে আমার মানে এতদিন হয়ে যেত। এটা আমাদের অনেক প্রাণের ঝুঁকি না গাড়ি চালাইতে হয়। যেহেতু সরকার বাজেট করে দিয়েছে ঠিকাদারের ওলিকার এর গ্যাবলেটি, তাকে তো টাকা পয়সা ক্লিয়ার করা হয়েছে, কিন্তু এখন করে না কেন? বিশেষ করে শহরের কাটাওয়াবদার মোড় থেকে কাজীপুর মোড় পর্যন্ত প্রায় 3 কিলোমিটার অংশে এখনও বাকি রয়েছে অধিকাংশ কাজ। এলাকাবাসী বলছে সময় মতো কাজ শেষ না করায় ভোগান্তি পোহাতে হচ্ছে এই পথে চলাচলকারীদের। কাজীপুর মোড় থেকে নলকা পর্যন্ত 4 লাইন ক্লিয়ার, কিন্তু কাজীপুর মোড় থেকে স্টেশন পর্যন্ত 4 লাইনের মাথায় 1 লাইন আছে। 1 লাইনে লোক ধরেন যানজট বেশি, দুর্ভোগ, যানজট সৃষ্টি এবং দৈনিক প্রতিদিন 5-10টা গাড়ি অ্যাক্সিডেন্ট, হুন্ডা মোন্ডা এই ইত্যাদি। এই রাস্তাটার কারণে প্রতিনিয়তই সড়কে যানজট লেগে থাকে, আমরা চরম ভোগান্তিতে আছি। 4 লাইনে কাজ বহুদিন হলো স্থগিত আছে। ওই পাশে ওই কাজীপুর মোড়ের থেন আপনার রেল স্টেশন, বাজার স্টেশন মতো ওই জানলা খুবই ভোগান্ত হয়। সব রাস্তায় 4 লেন, কিন্তু এই রাস্তাটার জন্য আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে যাইতে খুবই সমস্যা হয়। রুগী মানে খুব সমস্যায় বিরক্ত বোধ করে, রুগী বাঁচাইতেও সমস্যা হয়। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতায় প্রকল্পের এই দীর্ঘসূত্রিতা। অসমাপ্ত অংশের কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের ভূমি অধিগ্রহণ এটা একটা দীর্ঘসূত্রিতা, আমরা জানি এটা একটা জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা সমাধান করতে আমাদের একটু বেশি সময় লেগে যায়। এই প্রক্রিয়া ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। এখন আমরা আশা করতেছি প্রকল্পের অসমাপ্ত কাজগুলো আমরা সমাপ্ত করতে পারবো। ইতিমধ্যে আমরা একটি সর্বশেষ টেন্ডার আহ্বান করা হয়েছে। এই দরপত্র আহ্বানের মাধ্যমে আমরা প্রকল্পের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। সিরাজগঞ্জের এই সড়ক দিয়ে প্রতিদিন আঞ্চলিক ও দূরপাল্লার কয়েক হাজার যানবাহন চলাচল করে। দুর্ভোগ কমাতে দ্রুত সড়কটির কাজ শেষ করার দাবি শহরবাসীর। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।
দেশের উত্তর দুয়ারে হেমন্তেই কড়া নাড়ছে শীত। হিমালয় কন্যা পঞ্চগড়ে এখন দিনে রোদ, সন্ধ্যা সকালে অনুভূত হচ্ছে শীত, কমে আসছে তাপমাত্রাও। আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লুৎফর রহমান। লুৎফর, হিমালয় কন্যায় কেমন শীত অনুভূত হচ্ছে এবং স্থানীয়দের মধ্যে শীতের প্রভাব কতটা লক্ষণীয়, বিস্তারিত জানাবেন। সাহাব, আপনি জানেন পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই এখানে শীতের তীব্রতা একটু বেশি থাকে। হেমন্তে কিন্তু উত্তরের এই জেলায়, একেবারে দেশের প্রান্তিক এই জেলায় কিন্তু শীতের আগমন ঘটেছে এবং আমরা দেখছি যে এখন বর্তমানে যে শীত চলছে, এই শীত মূলত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের যে তীব্রতা সেটি থাকছে। এবং তাপমাত্রার যদি কথা বলি, গত কয়েকদিন ধরে আমরা দেখছি প্রান্তিক এই জেলার যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এবং আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 14.7 ডিগ্রি সেলসিয়াস। এবং শীত এলে কিন্তু বেশিরভাগই দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু প্রান্তিক এই জেলায় বিরাজ করে। এবং আমরা গত কয়েকদিনের যে চিত্র দেখেছি, দিনে সূর্যের যে কড়া তাপ সেটি থাকছে এবং কখনো কখনো কিন্তু তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাচ্ছে এবং সন্ধ্যা নামার সাথে সাথে যে তাপমাত্রা পারদ সেটি নেমে যাচ্ছে এবং রাতভর বৃষ্টির মতো টুকটুক করে কুয়াশা ঝরছে এবং সকালে কখনো হালকা কখনো ঘন কুয়াশায় চারপাশ ঢাকা থাকছে। আমরা আজকের যদি কথা বলি, আজকে কিন্তু সকালেই সূর্যের দেখা মিলেছে এবং কুয়াশার পরিমাণও খুব কম ছিল এবং যে তাপমাত্রা সেটি তো এর আগে জানিয়েছি যে প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসের উপরে, খানিকটা উপরে অবস্থান করছে। এবং আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার জেলায় এখন পর্যন্ত 30 লাখ টাকার মতো তারা শীতবস্ত্র কেনার জন্য টাকা বরাদ্দ পেয়েছেন। সেই টাকা তারা উপজেলা ভিত্তিক তারা ভাগ করে দিয়েছেন এবং সেখান থেকে তারা শীতবস্ত্র কিনে দরিদ্র এবং অসহায়দের মানুষের মাঝে বিতরণ করবেন। তবে এখন যে শীত চলছে সেটি কিন্তু দুর্ভোগের শীত নয় বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে। যদিও আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের জানিয়েছেন নভেম্বরের শেষ সপ্তাহ এবং ডিসেম্বরের প্রথম যে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং যে তাপমাত্রা আরও কমে আসতে পারে। তো সাহাবা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। হবিগঞ্জ শহরের শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে নানামুখী সংকটে। পর্যাপ্ত জায়গা ও শ্রেণীকক্ষের অভাবে একই কক্ষে চলছে একাধিক শ্রেণীর পাঠদান, এমনকি অফিস রুমেও পড়াতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের জায়গা পৌরসভার দখলে থাকায় নতুন ভবন নির্মাণও সম্ভব হচ্ছে না। কাজল সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। এক কক্ষে চলছে 2 শ্রেণীর পাঠদান। শিক্ষার্থী আর 2 শিক্ষকের পড়াশোনার শব্দ নিয়ন্ত্রণে মাঝখানে দাঁড়িয়ে আছে একটি অস্থায়ী পার্টিশন। এতে বিঘ্নিত হচ্ছে সবার লেখাপড়া। এ দৃশ্য হবিগঞ্জ শহরের শতবর্ষী ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। আমাদের স্কুলে খেলার মাঠ নাই এবং ক্লাস আমরা ভালো করে করতে পারি না। আমাদের ক্লাসরুম কম, তাই আমাদের পড়ালেখায় সমস্যা হয়। 1908 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি একসময় শহরের অন্যতম জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু দীর্ঘদিনেও হয়নি কোনো উন্নয়ন। ফলে এর জরাজীর্ণ ভবন আর পর্যাপ্ত ক্লাসরুমের অভাবে টিকে আছে কোনো মতে। নেই শিশুদের খেলার মাঠ, এমনকি টয়লেটও। জরুরি প্রয়োজনে পাশের বাসার টয়লেট ব্যবহার করতে হয় শিক্ষক শিক্ষার্থীদের। শিক্ষকরা বলছেন অফিস কক্ষেও ক্লাস নিতে হচ্ছে তাদের। অথচ বিদ্যালয়ের মোট 17 শতক জায়গায় একটি বড় অংশ দখল করে নিয়েছে হবিগঞ্জ পৌরসভা, যেখানে খনন করা হয়েছে পুকুর। ফলে জায়গা সংকটে নতুন ভবন নির্মাণ হচ্ছে না বিদ্যালয়ের। শ্রেণীকক্ষের খুবই সংকট, যে কারণে আমাদের স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আমাদের বিদ্যালয়ে বিনোদনের কোনো ব্যবস্থা নাই। আমাদের 2 শিফটে ক্লাস হয়। প্রথম শিফটে একটা রুমের মধ্যে শিশু শ্রেণী আর অন্য রুমটার মধ্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেওয়া হয়। স্কুলের ক্লাস করার পরে তারা খেলাধুলা করতে পারে না। তোর সামনে একটা পুকুর আছে, বাউন্ডারি না থাকায় বাচ্চাদেরকে দৌড়ে দিকে চলে যায়, তখন আমাদেরকে আনতে হয়। ওনারা আমাদের এই বিদ্যালয়ের জায়গা নিয়ে যেভাবে এই নাড়াচাড়া করতেছেন, আমাদের জায়গা দখল করতেছেন, এই পুকুরের কথা বলে, এটা আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে আমি মনে করি বিদ্যালয়ের স্বার্থে, এলাকার স্বার্থে এগুলা ঠিক না। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন দখল আর জায়গা পুনরুদ্ধারে পৌরসভার সঙ্গে আলোচনা চলছে। জায়গা ফিরে পেলে দ্রুতই নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
হার্ট অফ দি সিটি বলা যায় আর কি, হ্যাঁ, এমন স্থানে বিদ্যালয়টা অবস্থিত। কিন্তু বিদ্যালয়ে বিভিন্ন ধরনের আপনার যে সুযোগ সুবিধা থাকার কথা, এই ধরনের সুযোগ সুবিধাগুলো কিন্তু নাই দীর্ঘদিন থেকে। এখানে আপনার কোনো টয়লেট নাই, ছাত্রছাত্রীরা খেলাধুলা করবে এই ধরনের মাঠ পর্যন্ত নাই। বিদ্যালয়ের জমি যদিও 17 শতক আছে, কিন্তু এই 17 শতক এখন আমাদের দখলে নেই। পৌরসভা কর্তৃপক্ষ বিদ্যালয়ের পাশের তারা একটা পুকুর খনন করে জায়গাগুলো পুকুরের মধ্যে নিয়ে গেছে। তবে পৌর কর্তৃপক্ষের দাবি কাগজপত্র না দেখে দখলের বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে পৌরসভা। ওনারা যেটা বলতেছেন যে ওনাদের 1700 জায়গা, কাগজপত্র দেখলে হয়তো এটা পুরোপুরি কনফার্ম হওয়া যাবে। তবে এখন যে বিষয়টা হলো, এখানে মাননীয় আদালতের একটা নিষেধাজ্ঞা আছে, যে কারণে আসলে এখানে কোনো উন্নয়ন কাজ করা সম্ভব হবে না। আদালতের নিষেধাজ্ঞাটা উঠে গেলে আমরা ইনশাল্লাহ শিক্ষা বিভাগের সাথে সহযোগিতার মাধ্যমে স্কুলের বাচ্চারা যাতে সাবলীলভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারে সেই বিষয়ে আমরা পদক্ষেপ নেব। শত বছরের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংকট কাটাতে দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা শিক্ষক ও অভিভাবকদের। এখন হবিগঞ্জ। ফেনীর সোনাগাজী অ্যাগ্রো কমপ্লেক্সে 6000 গাছের আম বাগান, যে বাগানে সারা বছর মিলছে আম। অসময়ে আসা আম কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ক্রেতারা। বিক্রি হচ্ছে অনলাইনেও। দুলাল তালুকদারের ক্যামেরায় সোলাইমান ডালিমের প্রতিবেদন। ফেনী নদী তীরবর্তী বহুরী সেচ প্রকল্প এলাকার সোনাগাজী অ্যাগ্রো কমপ্লেক্সে 6000 গাছের আম বাগান, যে বাগানে আম পাওয়া যায় সারা বছর। 65 একরের সমন্বিত খামারের প্রায় 15 একর জমিতে রয়েছে এই আমের বাগান। চলতি মৌসুমে যে বাগান থেকে উৎপাদন হয় 30 টনের বেশি আম। 2015 সালে এই বাগানটি তৈরি করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ সোলাইমান, যিনি প্রথমবারের মতো চাষ করেন 12 মাসি আম বাড়ি 11। তার বাগান থেকেই ছড়িয়ে পড়ে সারা দেশে। একই সাথে বাগানের 2 শতাধিক গাছে সারা বছর ফলছে কাটিমন আম। আমার 6000 আম গাছ আছে, তার ভিতরে বিশেষত্ব হলো বাড়ি 11, যেটা এখান থেকে সারা দেশে বিতরণ হয়েছে। এখানে এটার জন্মস্থান, এখান থেকে সরকার এটাকে বাড়ি 11 হিসাবে রিলিজ করেছে। এবং কাটিমন জাতের আরেকটা আম আছে থাইল্যান্ডের, সেটাও সারা বছর ধরে। এবং আরো 2-1টা নতুন জাত আমি করতেছি, যেটা আমাদের দেশের জন্য উপযোগী কিনা সেটা হলে, ওখানে 1-2টা গাছ আছে, এটা হলে এটাকেও আমরা মাল্টিপ্লাই করে সারা দেশে বিতরণ করে দেব। সব মিলিয়ে এই বাগানে 102 জাতের আম মিললেও বাড়ি 11 ও কাটিমন নামের এই 2 জাতের আম গাছে ফলছে সারা বছরই, যা সাড়া পেলেছে স্থানীয়দের মাঝে। অসময়ে আসা আম কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ক্রেতারা। বিক্রি হচ্ছে অনলাইনেও। আমাদের এখানে 12 মাসি আম বাড়ি 11 কাটিমন বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসে, আমরা এগুলা অনলাইনে পাঠিয়ে দিই। যখন বাজারে আম থাকে না, তখন আমরা এই সুভাষ এগ্রো কমপ্লেক্স থেকে আমরা আমগুলো সংগ্রহ করি। এই বাগানের আম অত্যন্ত গুণগত কোয়ালিটি সম্পন্ন। 12 মাসে আম পাওয়া যায়, আর উনি তো এখান থেকে স্যার আজকে বিক্রি করতেছে না, অনেকদিন যাবত বিক্রি করতেছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে, উপকূলীয় এলাকায় এই আম বাগানটি পুরো অঞ্চলে সম্ভাবনার আলো জ্বালিয়েছে। এটি দেখে দেখে অনেকে আমাদের সোনাগাজীর কৃষকজন আমাদের কাছেও আসে সময় সময়, আমরাও পরামর্শ দিয়ে থাকি। কারণ সাধারণত শীত মৌসুমে যে মুকুল করে এক সিজনে আম পাই আমরা অন্যান্য জাতগুলো, কিন্তু 12 মাসি আম কাটিমন আম বছরে 3 বার, কোথাও কোথাও 4 বারও ফলন দেয়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা আম বাগান করতে চায় এবং অন্যান্য ফল বাগান করতে চায়, আমরা সেই পরামর্শ দিই। বাগানে 102 জাতের আম চাষাবাদ হলেও বেশি লাভ আসে 12 মাসি আম থেকে, যেখান থেকে প্রতি বছরে বিক্রি হয় 30 লাখ টাকার আম। সোলাইমান ডালিম, এখন ফেনী। হোয়াইট হাউসে মুখোমুখি বসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। আলোচনার কেন্দ্রে ছিল নিউ ইয়র্কের আবাসন, জননিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন। মামদানির সাথে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির জন্য একসাথে কাজ করারও ইচ্ছা প্রকাশ করেন একসময়ের ঘোর মামদানি বিদ্বেষী ট্রাম্প। একই সুর ছিল মামদানির কণ্ঠেও।
যুক্তরাষ্ট্র থেকে আব্দুল আহাদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নিউ ইয়র্ক সিটি নির্বাচনের আগে দুজন ছিলেন প্রকাশ্য রাজনৈতিক প্রতিপক্ষ। একে অপরকে লক্ষ্য করে তীব্র কথার আক্রমণ, বক্তৃতা, অভিযোগ, পাল্টা অভিযোগ সবই ছিল নির্বাচনী রণক্ষেত্রে। ট্রাম্পের অভিযোগ মামদানি অত্যন্ত বাম ঘেঁষা কমিউনিস্ট, আর মামদানির পাল্টা বক্তব্য গণতন্ত্রের জন্য হুমকি স্বয়ং প্রেসিডেন্টই। এমনকি নিউ ইয়র্কে ভুল নেতৃত্ব আসলে ফেডারেল সহায়তা কমিয়ে দেওয়ারও ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পর বদলে যায় দৃশ্যপট। যোগাযোগ শুরু হয় দুই পক্ষের। সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন প্রেসিডেন্ট নিজে, জবাব দেন নবনির্বাচিত মেয়রও। স্থানীয় সময় শুক্রবার দুপুর 1:30টার দিকে হোয়াইট হাউসে পৌঁছান মামদানি। বিকেল 3টায় ওভাল অফিসে প্রথম সামনাসামনি মুখোমুখি হন দুই নেতা। প্রথম দেখাই দুজনের মুখে সৌজন্যের হাসি, যা ছিল উত্তপ্ত নির্বাচনী ভাষণের ঠিক উল্টো চিত্র। বৈঠক চলে প্রায় 1 ঘন্টা। আলোচনার কেন্দ্রে ছিল নিউ ইয়র্কের বাড়তি ভাড়া ও সাশ্রয়ী আবাসন, জননিরাপত্তা ও পুলিশিং সংস্কার, ইউটিলিটি বিল ও জীবনযাত্রার ব্যয়, ফেডারেল গ্রান্ট সহ নানা বিষয়। মামদানি তুলে ধরেন শহরের ব্যয় দ্রুত বাড়ছে, বাসিন্দাদের জীবনযাপন কঠিন হচ্ছে। তিনি ফেডারেল পর্যায়ে আর্থিক সহযোগিতা, হাউজিং প্রোগ্রাম এবং পরিবহন খাতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাও জানান। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে এসে ট্রাম্প বলেন, নিউ ইয়র্কের জন্য গ্রেট মেয়র হতে চলেছেন জোহরান মামদানি। অনেক বিষয়ে দুজনের মতের মিল হয়েছে। নিউ ইয়র্ককে আরো নিরাপদ এবং সাশ্রয়ী করতে দুজন একসাথে কাজ করবেন বলেও জানান প্রেসিডেন্ট। বৈঠকের শেষ পর্যায়ে শহরের অবকাঠামো রক্ষণাবেক্ষণ, ব্রিজ, টানেল, সাবওয়ে উন্নয়নে ভবিষ্যৎ ফেডারেল অংশীদারিত্ব এবং ব্যবসা বান্ধব নীতিতে যৌথ কাজের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উভয় নেতা জানান, রাজনৈতিক ভিন্নতা থাকলেও নিউ ইয়র্কবাসীর স্বার্থে সহযোগিতা করার জায়গা এক। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। যুদ্ধের সময় জড়িত পক্ষগুলোকে ক্ষমা, নিরাপত্তা গ্যারান্টির বিনিময়ে যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ দাবি সহ বিভিন্ন বিষয়ে অস্পষ্টতা থাকায় সমালোচনার মুখে ট্রাম্পের 28 দফা শান্তি প্রস্তাব। বিশেষজ্ঞদের মতে ধারাগুলোতে পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে পারেন ইউরোপিয়ান নেতারা। এছাড়া এটি বাস্তবায়ন হলে ইউক্রেনের আত্মসমর্পণ হবে বলেও কটাক্ষ করেছে কিয়েভের মিত্ররা। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। ইউক্রেন যুদ্ধ বন্ধে এবার 28 দফা শান্তি প্রস্তাব উত্থাপন করে বিশ্বজুড়ে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ইউরোপের। শান্তির জন্য ট্রাম্প ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করছে বলেও মনে করছে কিয়েভের মিত্ররা। প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন মুহূর্তে রয়েছে ইউক্রেন। Але і Європа, і весь світ мають розуміти і іншу правду, що українці перш за все люди. І ми майже 4 роки повномасштабного вторгнення стримуємо одну з найбільших армій світу. І ми тримаємо лінію фронту у кілька тисяч кілометрів. আন্তর্জাতিক গণমাধ্যমে ট্রাম্পের শান্তি প্রস্তাবের খুঁটিনাটি বিশ্লেষণ চলছে, যেখানে বেশ কিছু অসঙ্গতি উঠে এসেছে। বেশ কয়েকটি প্রস্তাবে ইউক্রেনকে রাশিয়ার কাছে অনেক বেশি ছাড় দিতে হবে। এছাড়া কয়েকটি শর্তে রয়েছে অস্পষ্টতাও। একটি প্রস্তাব অনুযায়ী ইউরোপীয় যুদ্ধ বিমানগুলো পোল্যান্ডে অবতরণের শর্ত নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা, কারণ এর স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই প্রস্তাবে। আরেকটি প্রস্তাবে নিরাপত্তা গ্যারান্টির জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ দেওয়ার প্রস্তাব থাকলেও উল্লেখ নেই পরিমাণ। এছাড়া ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনের জন্য জব্দ করা রুশ সম্পদ থেকে $100 বিলিয়ন এবং আরও $100 বিলিয়ন বিনিয়োগ করবে ইউরোপ। তবে অবাক করা বিষয় হলো, পুনর্গঠন থেকে আসা লাভের 50% যোগ হবে মার্কিন কোষাগারে। এমন শর্ত জুড়ে দিলেও লাভ কিভাবে আসবে তা নিয়ে কোনো ব্যাখ্যা নেই। সবচেয়ে বেশি সমালোচনায় পড়েছে এমন একটি শর্ত, যেখানে বলা হয়েছে যুদ্ধের সময় যাবতীয় কর্মকাণ্ডের জন্য উভয় পক্ষ ক্ষমার আওতায় পড়বে। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে 2023 সালে আন্তর্জাতিক অপরাধ আদালতে ঘোষিত গ্রেপ্তারি পরোয়ানা এখনো জারি রয়েছে। আর আন্তর্জাতিক সংস্থার দ্বারা যুদ্ধাপরাধের অভিযুক্ত কাউকেই চাইলে ক্ষমা করতে পারে না যুক্তরাষ্ট্র। লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশ্লেষক কিয়ার জাইলেসের মতে, ট্রাম্পের প্রস্তাবে আনন্দিত হওয়ার মতো বিষয় নেই। ইউরোপীয় পক্ষগুলো প্রস্তাবে পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে বলে মনে করেন তিনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।
মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীর তালিকায় সাকিবের পাশে বসেছেন তাইজুল ইসলাম। ৫৭ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ২৪৬টি। বাংলাদেশের হয়ে শেষ ১০ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল। প্রথম সেশনের শেষ দিকে ২টি উইকেট নেন তিনি। তারপর ম্যাথিউ হামফ্রেসকে খালিদ আহমেদের ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে গুটিয়ে দেন এই বাঁহাতি স্পিনার। ৩৫.৩ ওভারে ৬ মেডেনে ৭৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। টেস্টে তাইজুল এবার সাকিবের পাশে বসলেন। ১১ বছরের ক্যারিয়ারে ৩১ গড় ও ৩.০৫ ইকোনমি। এক ইনিংসে কমপক্ষে ৫ উইকেট নিয়েছেন ১৭ বার, ১০ উইকেট ২ বার। ক্যারিয়ার সেরা বোলিং ৩৯ রানে ৮ উইকেট। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ধীরে ধীরে সরছে হিমালয়ের নিচে থাকা টেকটনিক প্লেট, ভবিষ্যতে আরো বড় ভূমিকম্পের আশঙ্কা, মারাত্মক ঝুঁকিতে রাজধানী ঢাকা। সেনাপুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়া ডক্টর ইউনূসের একান্ত সাক্ষাৎ। নির্বাচন সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। পানির দামেও বিক্রি হচ্ছে না আলু, হিমাগারে পড়ে আছে হাজার হাজার বস্তা। আলুর বহুমাত্রিক ব্যবহারের তাগিদ। বিদেশে আলু রপ্তানির বাজার খুঁজতে হবে নতুন, এবং আরো বেশি পরিমাণে কিভাবে আলু রপ্তানি করা যায় সেটার ব্যবস্থা করতে হবে। গাজীপুরের সংরক্ষিত বনভূমিতে কারখানা, রিসোর্ট, কটেজ, ফার্ম নির্মাণের হিড়িক। ১৪,৫০০ দখলকারীর তালিকা। বন আইন সংস্কারের দাবি। এবং দালালের দৌরাত্মে নরসিংদীর জনশক্তি অফিসে সেবা পাওয়াই দেয়, ঢোকার পর থেকে শেষ পর্যন্ত গুনতে হয় বাড়তি অর্থ। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।